সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা প্রাথমিক বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়টি পড়ব। অষ্টম অধ্যায়ে আমাদের জন্য রয়েছে মহাবিশ্ব। যেহেতু এই অধ্যায়গুলো থেকে বিভিন্ন সৃজনশীল প্রশ্ন আসে, এজন্য অধ্যায়ের পড়াগুলো খুব ভালোভাবে বুঝে পড়া খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা মহাবিশ্ব সম্পর্কে জানবো। প্রথমে আমরা খুব সুন্দর একটি ছবি দেখতে পাচ্ছি। নিচে লেখা আছে দূরবীক্ষণ যন্ত্র। এই যন্ত্রটির মাধ্যমে অনেক দূরের জিনিস খুব সহজেই দেখা যায়, এজন্য একে বলা হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র। তো রাতের আকাশে খালি চোখে তুমি অসংখ্য তারা বা নক্ষত্র দেখতে পাও। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে তুমি সেই নক্ষত্র সমূহকে আরো স্পষ্ট এবং বড় করে দেখতে পাবে। মহাকাশের গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি নিয়েই গবেষণা করতে বিজ্ঞানীরা এই যন্ত্র ব্যবহার করে থাকেন। মহাবিশ্ব এবং পৃথিবী। এবার আমরা মহাবিশ্বের আকার সম্পর্কে জানব। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,400 কিলোমিটার। ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই হলো পৃথিবীর ছবি এবং এই হলো চাঁদ। তো পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হলো 3,84,400 কিলোমিটার। আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার বেগে চলে, অর্থাৎ 1 সেকেন্ডে আলো 3 লক্ষ কিলোমিটার পথ যেতে পারে, যেখানে পৃথিবী আর চাঁদের দূরত্ব হলো 3,84,400 কিলোমিটার। আর তাই চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে মাত্র 1.3 সেকেন্ড, অর্থাৎ আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পথ যেতে পারে। যেহেতু পৃথিবী থেকে এই চাঁদের দূরত্ব 3,84,400 কিলোমিটার, তাহলে এই চাঁদের আলো পৃথিবীতে আসতে সময় লাগবে 1.3 সেকেন্ড। আবার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। এটি হলো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, অর্থাৎ 15 কোটি কিলোমিটার। এই সূর্যের আলো পৃথিবীতে আসতে কতক্ষণ সময় লাগবে? তো আমরা আলোর গতিতে যদি হিসাব করি, আমরা জানি আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। তাহলে এই সূর্যের আলো এই 15 কোটি কিলোমিটার পথ পাড়ি দিতে কত সময় লাগবে? আমরা যদি হিসাব করি 3 লক্ষ কিলোমিটার পথ যেতে তার আলোর লাগে 1 সেকেন্ড, তাহলে এই 15 কোটি কিলোমিটার যেতে সময় লাগবে 8 মিনিট। অর্থাৎ এই যে সূর্যের আলো, এই সূর্যের আলো পৃথিবীতে এসে পৌঁছতে সময় লাগবে প্রায় 8 মিনিট। তার মানে সূর্য যখন আলো দেয়, সেই আলো পৃথিবীতে এসে পৌঁছে আরো 8 মিনিট পর। তার মানে আমরা যখন আলো দেখতে পাই, এর আরো 8 মিনিট আগে সূর্য আলো পাঠিয়েছিল, কিন্তু আমরা দেখছি আরো 8 মিনিট পর, কারণ এই আলো সূর্য থেকে আসতে, অর্থাৎ পৃথিবীতে আসতে 8 মিনিট সময় লেগেছিল। এবার আমরা আরো একটি নতুন বিষয় সম্পর্কে জানবো। পাশে আমরা একজন বিজ্ঞানীর ছবি দেখছি, তিনি হলেন গ্যালিলিও গ্যালিলি। যদি আমরা আলোর গতিতে চলতে পারতাম, তবে আকাশগঙ্গা ছায়াপথের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আমাদের 1,30,000 বছর সময় লাগতো। মহাকাশের এই ছায়াপথ সমূহের মধ্যে আকাশগঙ্গা একটি ছায়াপথ। স্যার এডিংটনের মতে প্রতি ছায়াপথে গড়ে 10 সহস্র কোটি নক্ষত্র রয়েছে, অর্থাৎ আকাশগঙ্গা শুধুমাত্র একটি ছায়াপথ, যেখানে মহাবিশ্ব এখনো প্রসারিত হচ্ছে। অর্থাৎ এই মহাবিশ্বের যে আকার, সেই সম্পর্কে কেউ এখনো কোনো নিশ্চিত কিছু বলতে পারেন না, আসলে এটি কত বড়। তবে মহাকাশ সম্পর্কিত বিভিন্ন গবেষণা থেকে আমরা ধারণা করতে পারি মহাবিশ্ব কত বড়। মহাকাশ সম্পর্কিত গবেষণাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান। বিজ্ঞানীরা মহাবিশ্ব সম্পর্কে জানার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি, যেমন দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করছেন। গ্যালিলিও গ্যালিলি উন্নত দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে প্রমাণ করেছেন যে সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করেই ঘুরছে। অর্থাৎ আমরা জানি সৌরজগতে 8টি গ্রহ এবং ঠিক মাঝখানে বা কেন্দ্রে রয়েছে সূর্য। এই সূর্যকে ঘিরেই কিন্তু বাকি সকল গ্রহগুলো ঘুরছে।
মহাকাশ পর্যবেক্ষণের জন্য বর্তমানে বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপন করেছেন এবং মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করছেন। পৃথিবীর গতি। আমরা জানি পৃথিবী সৌরজগতের একটি গ্রহ, যেখানে মোট 8টি গ্রহ আছে। পৃথিবী তার মধ্যে একটি গ্রহ, যেটি সূর্যকে ঘিরে ঘুরছে। পাশে আমরা পৃথিবী নামক গ্রহের একটি ছবি দেখতে পাচ্ছি। অন্যান্য গ্রহের মতো পৃথিবীও কিন্তু সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘিরে ঘুরছে। তো যে পথে পৃথিবী বা অন্য কোনো গ্রহ সূর্যকে ঘিরে ঘুরছে, সেই পথগুলোকে বলা হয় কক্ষপথ। অর্থাৎ এই ধরনের একটি পথকে ঘিরেই কিন্তু গ্রহগুলো ঘুরে এবং এই পথকে বলা হয় কক্ষপথ। সূর্যের চারদিকে এই কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে। অর্থাৎ এই যে সূর্য, মাঝখানে বা কেন্দ্রে রয়েছে সূর্য এবং পৃথিবী এই পথকে ঘিরেই ঘুরছে। সম্পূর্ণ এই পথটি ঘুরতে যে সময় লাগে বা যে গতিতে ঘুরে তাকেই বলে বার্ষিক গতি। তো সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর প্রায় 365 দিন 6 ঘন্টা সময় লাগে। অর্থাৎ এই যে এটি হলো পৃথিবী এবং এই পৃথিবী এই পথ ধরে ঘুরে আসতে সময় লাগে 365 দিন 6 ঘন্টা। সূর্যের চারদিকে ঘূর্ণনের সাথে সাথে পৃথিবী লাটিমের মতো নিজ অক্ষের উপরেও ঘুরছে। তার মানে মাঝখানে সূর্য অর্থাৎ কেন্দ্রে সূর্য এবং এই সূর্যকে ঘিরে এই পৃথিবী ঘুরছে। কিন্তু পৃথিবী ঘোরার সময় পৃথিবী নিজেও লাটিমের মতো ঘুরতে থাকে। তো নিজের অক্ষের উপর এই গতিকে পৃথিবীর আহ্নিক গতি বলে। অক্ষ হলো কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা। পৃথিবীর অক্ষরেখাটিকে একে উত্তর দক্ষিণ মেরু বরাবর ছেদ করেছে। অর্থাৎ এই হলো উত্তর এবং এটি হলো দক্ষিণ। তো অক্ষ হলো উত্তর দক্ষিণ মেরু বরাবর, এই যে উত্তর দক্ষিণ মেরু বরাবর ছেদ করেছে এমন রেখাটিকে অক্ষরেখা বলে। পৃথিবীর অক্ষরেখাটি পৃথিবীর কক্ষপথের তলের সাথে কিছুটা হেলে আছে। তোমরা এখানে দেখবে এই যে সোজা রেখাটি, তবে এই রেখাটি কিছুটা বাঁকা। অর্থাৎ এই পৃথিবী, এই অক্ষরেখাটি পৃথিবীটাকে কিছুটা হেলে রেখেছে। এবার আমরা আরো একটি ছবি দেখতে পাই। এই যে কেন্দ্রে সূর্য এবং সূর্যকে কেন্দ্র করে কিন্তু এই পৃথিবী, এটি হলো কক্ষপথ। এই কক্ষপথ বরাবর ঘুরছে। তবে পৃথিবী এই কক্ষপথ বরাবর ঘোরার সময় নিজ অক্ষের উপরও ঘুরে। এই যে নিজ অক্ষের উপর ঘুরানো দেখানো হচ্ছে, অর্থাৎ লাটিমের মতো এভাবে ঘুরতে থাকে। ঘুরে ঘুরে কিন্তু এই কক্ষপথে পৃথিবী চলে। তার মানে সূর্যকে ঘিরে এই সম্পূর্ণ পথটিকে ঘুরে আসাকে বলে বার্ষিক গতি এবং যে নিজের অক্ষের উপর লাটিমের মতো ঘুরে এটিকে বলা হয় আহ্নিক গতি। তো পৃথিবীর আমরা দু ধরনের গতি সম্পর্কে জানলাম। এবার আমরা কেন দিন রাত হয় সে সম্পর্কে জানবো। মূলত পৃথিবীর আহ্নিক গতির কারণেই দিন এবং রাত হয়। আমরা জানি আহ্নিক গতি হলো পৃথিবী যে লাটিমের মতো নিজ অক্ষের উপর ঘুরছে সেটি হলো আহ্নিক গতি। তো সূর্যের চারপাশে ঘোরার সময় পৃথিবী যখন নিজ অক্ষের উপর লাটিমের মতো ঘুরতে থাকে, যখন ঘুরতে ঘুরতে সূর্যের দিকে মুখ করে তখন সেদিকে দিন এবং অন্য পাশে রাত হয়। তো এই বিষয়টি আমরা আরো স্পষ্টভাবে দেখতে পাবো। দেখো, মনে করো এটি পৃথিবী, তো এটি হলো সূর্যের আলো। সূর্যের আলো যখন এ পাশে পৌঁছাচ্ছে, এ পাশে দিন এবং অন্য পাশে যেহেতু সূর্যের আলো পৌঁছাচ্ছে না, তাহলে অন্য পাশে রাত। তার মানে পৃথিবী যে নিজ অক্ষের উপর ঘুরতে থাকে, এই ঘোরার ফলে কিন্তু কোনো পাশে আলো পৌঁছায় আবার কোনো পাশে আলো পৌঁছায় না। যেই পাশে আলো পৌঁছায় সেই পাশে দিন এবং যেই পাশে আলো পৌঁছায় না সেই পাশে রাত হয়ে থাকে। তার মানে আমরা বলতে পারি পৃথিবীর এই লাটিমের মতো আহ্নিক গতির কারণেই দিন এবং রাত হয়। তো উত্তর মেরুর দিক
থেকে তাকালে পৃথিবীর এই ঘূর্ণনকে ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে বলে দেখা যায়। নিজ অক্ষের চারপাশে একবার ঘুরে আসতে অর্থাৎ 360 ডিগ্রি ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4.0905 সেকেন্ড। অর্থাৎ এই যে আহ্নিক গতি পৃথিবী লাটিমের মতো ঘুরে, একবার এরকম ঘুরে আসতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4.09 সেকেন্ড। কিন্তু ততক্ষণে পৃথিবী তার কক্ষপথে কিছুটা এগিয়ে যায়, অর্থাৎ এভাবে ঘুরতে ঘুরতে তার এই যে কক্ষপথের দিকে সামান্য এগিয়ে যায়, এবং সেটাও ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকেই হয়। সুতরাং সূর্যের সাপেক্ষে ঠিক একই অবস্থায় আসতে পৃথিবীর আরো বেশি কিছু সময় লাগে। এই পুরো সময়টাকে বলে এক সৌরদিন, যার দৈর্ঘ্য হচ্ছে 24 ঘন্টা। সূর্যোদয় এবং সূর্যাস্ত। তো নিচের একটি ছবিতে আমরা সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখছি। আমরা জানি সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিমে অস্ত যায়। প্রতিদিনে সূর্যকে দেখে আমাদের মনে হয় যে এটি সকালে পূর্ব দিকে উঠে আবার দিনের শেষে পশ্চিম দিকে অস্ত যায়। তো পশ্চিম দিকে পূর্ব দিকে নিজ অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণনের কারণে আসলে এমনটি মনে হয়। পৃথিবীর এই ঘূর্ণনের কারণে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে তার অবস্থান পরিবর্তন করছে বলে মনে হয়। আসলে কি সূর্য ঘোরে? সূর্য কিন্তু ঘোরে না, সূর্য কিন্তু তার স্থানেই রয়েছে। সূর্যকে কেন্দ্র করেই এই পৃথিবী নির্দিষ্ট কক্ষপথ বরাবর ঘুরছে। তবে এবার আমরা যে বিভিন্ন ঋতু দেখতে পাই সেটি কেন দেখতে পাই সেই বিষয় সম্পর্কে জানবো। বছরে আমরা 6টি ঋতু দেখতে পাই, যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। মূলত পৃথিবীর এই যে ঘূর্ণন এতক্ষণ আমরা পড়লাম আহ্নিক গতি, বার্ষিক গতি, এই ঘোরার কারণেই কিন্তু বিভিন্ন সময় আমরা বিভিন্ন ঋতু দেখতে পাই। তো পৃথিবীর নিজস্ব কক্ষপথে ঘূর্ণন এবং সূর্যের দিকে হেলে থাকা অক্ষের কারণেই কিন্তু এই যে ঋতুর পরিবর্তন হয়। এই সূর্যকে কেন্দ্র করেই কিন্তু এই পৃথিবী ঘুরবে। তো এই ঘোরার সময় কখনো সূর্যের আলো বেশি পড়ছে, কখনো সূর্যের আলো কম পড়ছে। সূর্যের এই তাপ কমা বাড়ার কারণেই কিন্তু বিভিন্ন ঋতু হয়। যেমন গ্রীষ্মকালে আমরা খুব তাপ পাই, এজন্য আমাদের খুব গরম লাগে। আবার বর্ষাকালে কিন্তু বা শীতকালে আমরা তাপ কম পাই, এজন্য আমরা শীত অনুভব করি। তো এই ঘোরার সময় সূর্যের তাপের কম বেশির কারণেই কিন্তু এই ঋতু পরিবর্তন হয়। এবং আমরা জানি এই যে পৃথিবী সূর্যের এই চারপাশে ঘুরে আসে, একে বলা হয় বার্ষিক গতি। অর্থাৎ বার্ষিক গতির কারণেই কিন্তু ঋতু পরিবর্তন হয়। তো সূর্যকে কেন্দ্র করে পৃথিবী আবর্তনের জন্য বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে বা সূর্যের বিপরীত দিকে সরে পড়ে। যেমন গ্রীষ্মকাল, যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে সেই অংশে গ্রীষ্মকাল, অর্থাৎ উত্তর গোলার্ধের দিকে তখন সূর্য বেশি কিরণ দেয়। এই সময় উত্তর গোলার্ধে খাড়াভাবে কিরণ দেয়। তো দিনের সময়কালটা দীর্ঘ হয়, কারণ সূর্যের আলো পড়লেই আমরা দিন বলে বিবেচনা করি, অর্থাৎ সূর্যের আলো ঢুকলেই সেটি দিন, যখন সূর্যের আলো প্রবেশ করে না সেটি রাত। তখন বেশি সময় পর্যন্ত সূর্যের আলো থাকা বলে এই সময়টা দীর্ঘ হয় এবং তাপমাত্রাও বেশি হয়, এজন্য এটি তখন গ্রীষ্মকাল। এ সময় দক্ষিণ গোলার্ধে কিন্তু ঠিক উল্টো ব্যাপারটি ঘটে। দক্ষিণ গোলার্ধে কিন্তু তখন তাপ কম পায়, এজন্য ওদিকে তখন শীতকাল। এবার এই যে সূর্য এপাশে তাপ বেশি দিচ্ছে কিন্তু এই পাশে তাপ কম পাচ্ছে, এজন্য এই উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল। যখন পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্যের ঠিক বিপরীত দিকে হেলে থাকে সেই অংশ তখন শীতকাল, অর্থাৎ উত্তর গোলার্ধে সূর্য তাপ কম দিচ্ছে। এই সময় উত্তর গোলার্ধে সূর্য তির্যক ভাবে কিরণ দেয়। খেয়াল রাখবে, তির্যক মানে কিছুটা কোনাকুনি ভাবে, অর্থাৎ সরাসরি তাপ পড়ে না, এজন্য এখানে দিনের চেয়ে রাতটাই বড় হয় এবং তাপমাত্রাও কিন্তু কম থাকে, যেহেতু সূর্য তাপ কম দিচ্ছে। কিন্তু খাড়াভাবে কিরণ দিলে প্রচুর সূর্যের তাপ ঢুকবে, এজন্য এ সময় গ্রীষ্মকাল। অর্থাৎ গ্রীষ্মকালে খাড়াভাবে কিরণ দিবে, কিন্তু শীতকালে তির্যক ভাবে কিরণ দিবে, অর্থাৎ বাঁকাভাবে। যে কারণে বাঁকাভাবে কিরণ দেওয়ার ফলে অত বেশি তাপ প্রবেশ করতে পারে না। এবার আমরা শরৎকাল এবং বসন্তকালটি দেখব। শীত আর গ্রীষ্মের ঠিক মাঝামাঝি সময় দুটোতে সব গোলার্ধে দিন ও রাত প্রায় সমান দীর্ঘ হয়, তখন শরৎকাল বা বসন্তকাল
হয়। এবার আমরা চাঁদ সম্পর্কে জানবো। চাঁদের দশাসমূহ বা অবস্থার পরিবর্তন। তোমরা অনেক সময় দেখেছো চাঁদকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন আকৃতিতে দেখি। এই আকৃতিগুলো হলো চাঁদের দশা। অর্থাৎ নিচে একটি ছবি দেওয়া আছে, এই ছবিটি দেখে আমরা চাঁদের বিভিন্ন দশাগুলো সম্পর্কে বলতে পারবো। প্রথমে আমরা চাঁদ সম্পর্কে জেনে নিই। চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ। এই যে পৃথিবীকে ঘিরে এটি হলো একটি কক্ষপথ এবং চাঁদ এই কক্ষপথেই পৃথিবীকে ঘিরে ঘুরছে। অর্থাৎ চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ, পৃথিবী হলো গ্রহ। অর্থাৎ গ্রহকে ঘিরে যে ঘুরে সেটি হলো উপগ্রহ। তো পৃথিবীকে ঘিরে ঘুরছে চাঁদ, এটি হলো চাঁদের কক্ষপথ। এই যে পথ, এই পথটি হলো কক্ষপথ। তো উপগ্রহ হলো সেই বস্তুপিণ্ড যা কোনো গ্রহকে কেন্দ্র করে আবর্তিত হয়। চাঁদ তার নিজের অক্ষ বরাবর প্রায় 28 দিনে একবার ঘোরে। অর্থাৎ এই পুরো পথটি চাঁদকে ঘুরে আসতে সময় লাগবে 28 দিন। চাঁদের ঘূর্ণন। চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নেই। চাঁদ সূর্যের আলোকে প্রতিফলিত করে। অর্থাৎ সূর্যের আলো যখন চাঁদের উপর পড়ে সেই আলোতে চাঁদ কিছুটা আলোকিত হয়। তো চাঁদের অর্ধাংশ সূর্যের আলোতে সবসময়ই আলোকিত। কিন্তু পৃথিবীকে আবর্তনের সময় যেহেতু এই যে পৃথিবী এবং এই পৃথিবীকে ঘিরে ঘুরছে এই চাঁদ যখন পৃথিবীকে ঘিরে ঘুরে, পৃথিবীও কিন্তু সূর্যকে ঘিরে ঘুরছে। এই পৃথিবী কিন্তু আবার এই সূর্যকে ঘিরে ঘুরছে এবং এই পৃথিবীকে ঘিরে ঘুরছে এই চাঁদ। তো এই ঘোরার সময় সূর্যের আলোয় কিন্তু এই চাঁদ আলোকিত হচ্ছে। চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নেই। ঘোরার সময় চাঁদের বিভিন্ন দশার সৃষ্টি হয়। দশা মানে বিভিন্ন অবস্থার। কারণ ঘোরার সময় অনেক সময় পৃথিবীর কারণে সম্পূর্ণ আলো চাঁদ পায় না, আবার অনেক সময় সূর্য থেকে সম্পূর্ণ আলোয় চাঁদ পেয়ে থাকে। তো এভাবে এই ঘূর্ণনের কারণে কিন্তু সূর্যের আলো চাঁদ বিভিন্ন সময় বিভিন্নভাবে পেয়ে থাকে। তখন আমরা চাঁদের বিভিন্ন আকার দেখতে পাই। যেমন তোমরা মাঝে মাঝে এই চাঁদের এ ধরনের রূপ দেখতে পাও। অর্থাৎ একেবারে পূর্ণিমার সময় আমরা পরিপূর্ণ আলোকিত একটি চাঁদ দেখতে পাই। আবার ক্রমশ যখন একটু ছায়া পড়ে, ঠিক এই সামান্য পাশটি অন্ধকার হয়ে গেলে আমরা এই পাশটি দেখি না, এইভাবে দেখি। আবার আরো যখন ঘূর্ণনের কারণে আরো ছায়া পড়লে চাঁদের জাস্ট অর্ধেক অংশটাই আমরা আলোকিত দেখতে পাই। আবার ঘোরার এক সময়ে সম্পূর্ণ অংশটি যখন ছায়ায় ঢেকে যায়, এই সামান্য একটু অংশ আলোকিত অংশ আমরা দেখতে পাই। তার মানে আমরা বলতে পারি চাঁদ পৃথিবীকে ঘিরে ঘোরার সময় যেহেতু পৃথিবী সূর্যকে ঘিরে ঘুরছে, এই ঘূর্ণনের কারণে সূর্যের আলো এক এক সময় চাঁদের উপর এক এক ভাবে পড়ে। তো এই এক এক রকম পড়ার বিভিন্ন রূপগুলোই হলো চাঁদের দশা। তো আশা করি তোমরা চাঁদ, সূর্য, চাঁদের বিভিন্ন দশা, পৃথিবীর বিভিন্ন গতি, ঘূর্ণন গতি এবং মহাবিশ্ব ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।